প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা জানি যে তোমাদের স্কুল বন্ধ আছে, প্রিয় শিক্ষকদের ক্লাস থেকে বঞ্চিত হচ্ছ। আমরা সেই তোমাদের অসুবিধাটা পুষিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে তোমাদেরই প্রিয় শিক্ষকদের মাধ্যমে বিভিন্ন বিষয়ে কন্টেন্ট তৈরি করে তোমাদের উদ্দেশ্যে আমরা পাঠাচ্ছি। আমরা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, আমাদের লোকাল লিস্ট চ্যানেলে এগুলো প্রচার করার ব্যবস্থা করছি। আশা করি তোমরা সেগুলো দেখে শুনে তোমাদের যে প্রিয় শিক্ষকদের ক্লাসকে এনজয় করো। বাসায় বসে থেকে তোমাদের যে বিষয়ভিত্তিক পড়াশোনাগুলো আছে সেগুলো চালিয়ে যাও। বাসায় থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য শুভকামনা। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আসলে একটা নোবেল করোনা ভাইরাসের কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, যার কারণে তোমাদের লেখাপড়ার ব্যাঘাত পড়ছে। তো সেই ব্যাঘাত থেকে উত্তরণের জন্য জেলা প্রশাসন কর্তৃক যে উদ্যোগটা নিয়েছে সেটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সামনে উপস্থিত। তো তোমরা নিশ্চয়ই জানো, আমরা বিগত ক্লাসে রেয়ামিলের মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, কি কি বিষয় জানতে হবে আমাকে রেয়ামিলটা করার জন্য। তো আজকে আমরা রেয়ামিলের যে বিষয়গুলো শিখেছি গত ক্লাসে, সেগুলো কীভাবে প্রয়োগ করব, আজকে আমরা প্রায়োগিক সমস্যার সমাধান তোমাদেরকে আমরা বোর্ডের মাধ্যমে দেখাবো। তো শিক্ষার্থীরা একটু তোমরা মনোযোগী হবা এবং একটু দেখবা। তো একটু দেখো, আমাদের বোর্ডে একটা প্রশ্ন এখানে দেয়া আছে, সেটা হচ্ছে জনাব তাফহিমের প্রদত্ত খতিয়ানের উদ্বৃত্ত সমূহ। অর্থাৎ এখানে একটা রেয়ামিলের খতিয়ানের কতগুলো উদ্বৃত্ত এখানে দেয়া আছে এবং করণীয়টা হচ্ছে কতে বলা হচ্ছে যে সমস্ত দফা রেয়ামিলে আসবে না তা নির্ণয় করো। খতে বলা হচ্ছে সমন্বিত ক্রয় হিসাবভুক্ত করে একটা রেয়ামিল তৈরি করো। গতে বলা হচ্ছে চলতি মূলধন নির্ণয় করো। অর্থাৎ আজকে আমরা যে প্রায়োগিক সমস্যার সমাধান করব সেটা আমাদের এই বোর্ডে দেয়া আছে। তাহলে আমরা একটু প্রথম থেকে একটু রিভিউ করছি। সেটা হচ্ছে, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু এখানে একটু লক্ষ্য করো, এখানে একটা রেয়ামিলের ছক দেখা যাচ্ছে। সেখানে হচ্ছে প্রথমে আমরা যেহেতু যে প্রতিষ্ঠানের অঙ্ক করব সে প্রতিষ্ঠানের ব্যক্তির নাম অথবা প্রতিষ্ঠানের নামটা লিখতে হবে। সেজন্য আমরা প্রথমে লিখেছি জনাব তাফহিমের। যেহেতু আমরা রেয়ামিল করছি সেজন্য রেয়ামিল দিয়েছি। এরপরে 31 ডিসেম্বর 2019, অর্থাৎ এখানে তারিখটা হচ্ছে 2019 সালের 31 ডিসেম্বর তারিখটা। ক্রমিক নাম্বার, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো তোমাদের সম্ভবত একটা প্রশ্ন থাকতে পারে যে এখানে তো পথে প্রথমে দেয়া আছে যে সমস্ত দফা রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না বা আসবে না তা নির্ণয় করো। তো শিক্ষার্থী, আমি তোমাদেরকে এখানে একটা কৌশল শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, আমি যদি খটা করতে পারলে আমার কয়ের আনসার ইজি বের হয়ে যাবে। তো আমি সেটা তোমাদের একটু প্রয়োগ করে দেখাবো। সেজন্য আমরা, যদিও আমাদেরকে প্রশ্নে কটা আগে দেয়া আছে, আমরা খ দিয়ে শুরু করব। খ দিয়ে শুরু করে আমাদের দেন আমরা ক এবং গতে আমাদের উত্তরগুলো তৈরি করব। একটু দেখো, আমরা আবার একটু রিভিউতে যাচ্ছি। এখানে একটা ডেবিট পাস আছে, আরেকটা হচ্ছে ক্রেডিট পাস। ডেবিট পাসে বসবে ব্যয়, সম্পদ, ক্ষতি। কি কি বলেছি? ব্যয়, সম্পদ এবং ক্ষতি। আর ক্রেডিট পাসে যেটা বলা হচ্ছে সেখানে আসবে আয়, দায় ও মালিকানা সত্ত্ব। কি আসবে? আয়, দায় ও মালিকানা সত্ত্ব। এই কথাগুলো তোমাকে মনে রাখতে হবে। তাহলে আমরা একটু যাচ্ছি, আমাদের এই প্রশ্নে শুধু আমি সরাসরি রেয়ামিলে গেলে হবে না, আমাকে আগে সমন্বিত ক্রয়টা বের করতে হবে। বের করার পরে আমি রেয়ামিলটা তৈরি করতে পারবো। তাহলে শিক্ষার্থীরা, আমরা একটু যাচ্ছি, প্রথমেই সমন্বিত ক্রয়টা তৈরি করব। একটু সবাই দেখো, এখানে সমন্বিত ক্রয়ের কথা বলা হচ্ছে, তাহলে সেজন্য আমরা প্রথমেই সমন্বিত ক্রয়তে চলে যাচ্ছি। তাহলে আমরা গত ক্লাসে শিখেছিলাম সমন্বিত ক্রয় কিভাবে তৈরি করতে হবে, কিভাবে নির্ণয় করতে হয়। প্রথমে থাকবে
প্রারম্ভিক মজুত পণ্য। প্রথমে থাকবে আমার প্রারম্ভিক মজুত পণ্য, তার সাথে যোগ হবে যোগ নেট ক্রয়, সেখান থেকে বাদ যাবে মাইনাস সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা এখানে কটা বিষয় এখানে নিয়ে এসেছি। একটা হচ্ছে প্রথমে ছিল প্রারম্ভিক মজুত পণ্য, তারপর হচ্ছে নেট ক্রয় যোগ করব, সেখান থেকে যোগফল আমরা যে টাকাটা পাচ্ছি সেখান থেকে সমাপনী মজুত পণ্যটা আমরা বাদ দিব। তাহলে একটু দেখি আমরা এখানে একটু সেটার প্রয়োগটা একটু দেখাই তোমাদেরকে, আমরা কিভাবে সেটা নির্ণয় করব। তাহলে আমাদের এই প্রশ্নে দেখো প্রারম্ভিক মজুত পণ্য আছে কিনা। তাহলে আমরা এখানে একটু দেখতে পাচ্ছি মজুত পণ্য 1/1/2019 40,000 টাকা, আবার মজুত পণ্য 31/12/2019 50,000 টাকা। কিন্তু এখানে বলা হয়নি যে কোনটা প্রারম্ভিক মজুত পণ্য আর কোনটা সমাপনী মজুত পণ্য। কিন্তু আমরা জানি যে প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে যেটা হিসাবকালের শুরুতে যে মজুত পণ্যটা আমার কাছে থেকে যায় সেটাকে আমরা প্রারম্ভিক মজুত পণ্য বলে থাকি। আর সমাপনী মজুত পণ্য হচ্ছে যে পণ্যটা আমার হিসাবকালের শেষে থেকে যায়, অর্থাৎ অবিক্রিত থেকে যায়, সেটাকে বলা হয় সমাপনী মজুত পণ্য। তাহলে দেখো শিক্ষার্থীরা, এখানে তারিখের একটা পার্থক্য রয়েছে। এটা হচ্ছে 1/1 অর্থাৎ 1 জানুয়ারি 2019 সাল, আর এটা হচ্ছে 31/12/2019 অর্থাৎ 2019 সালের 31শে ডিসেম্বর। তাহলে আমরা এখনই এটা নির্ণয় করতে পারি। এখানে যে মজুত পণ্য 40,000 টাকা দেওয়া আছে সেটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, আর যেটা 50,000 টাকা দেওয়া আছে সেটা হচ্ছে সমাপনী মজুত পণ্য। তাহলে আমরা এখন প্রয়োগ করব। তাহলে আমাদের প্রশ্নে প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে কত? 40,000 টাকা। তাহলে আমরা প্রারম্ভিক মজুত পণ্য 40,000 টাকা লিখলাম। এরপর একটু যাচ্ছি, সমাপনী মজুত পণ্য পেলাম আমরা কত? 50,000। তাহলে এটা মাইনাস হবে। এখন আমাদের আরেকটা বিষয় বের করতে হবে, সেটা হচ্ছে নেট ক্রয়। এখন নেট ক্রয় কিভাবে পাবো একটু যাই। আমরা সবাই ক্রয় চিনি। ক্রয় হচ্ছে যে সাধারণত আমরা পাওনাদার কাছ থেকে যে পণ্যটা ক্রয় করে থাকি প্রতিষ্ঠানের জন্য, সেটাকে বলা হয় ক্রয়। নেট ক্রয় বলতে বোঝায় আমি যখন পণ্য ক্রয় করব কিছু পণ্য ফেরত দিতে হতে পারে বা ক্রয় বাটা থাকতে পারে, আবার অলিখিত ক্রয়ও থাকতে পারে। অর্থাৎ ক্রয় করার পরে যতগুলো সমন্বয় থাকবে সেগুলো প্লাস মাইনাস করার পরে আমরা যে উদ্বৃত্তটা পাবো সেটাই হচ্ছে নেট ক্রয়। যেমন আমাদের এখানে একটু আমরা খেয়াল করলে একটু দেখবো, এখানে ক্রয় দেখা যাচ্ছে 1,40,000 টাকা। তাহলে আমরা একটু ক্রয় লিখছি। ক্রয় হচ্ছে 1,40,000 টাকা। তার সাথে যোগ হবে, এখানে দেখো আন্তঃপরিবহন নামে একটা দফা আছে না, দেখো আন্তঃপরিবহন। দেখো আন্তঃপরিবহন হচ্ছে কত? 1,000। আন্তঃপরিবহন বলতে বোঝায় ক্রয় পরিবহনকে আন্তঃপরিবহন বলা হয়। তাহলে সেটা প্রত্যক্ষ খরচ হিসেবে আমরা সরাসরি ক্রয়ের সাথে সম্পৃক্ত বিধায় আমরা এখানে লিখব আন্তঃপরিবহন। তাহলে এখানে হচ্ছে 1,000 টাকা। আবার আমাকে দেখতে হবে কোনো ক্রয় ফেরত আছে কিনা। তাহলে আমরা একটু দেখতে পাচ্ছি যে এখানে একটা বহি ফেরত দেয়া আছে। বহি ফেরত যে কথা, ক্রয় ফেরত একই কথা। তাহলে এখানে বহি ফেরত দেয়া আছে 12,000 টাকা। তাহলে আমরা ক্রয় ফেরত হলে আমরা ক্রয় থেকে বাদ দিই, ঠিক এখানেও বাদ যাবে। তাহলে এটা যোগ করলে হয় 1,41,000 টাকা, এবং সেখান থেকে বহি ফেরত বাদ দিব। বহি ফেরত হচ্ছে আমরা হিসাব করে পেয়েছি 12,000 টাকা। একটু দেখো 1,41,000 টাকা থেকে 12,000 টাকা যদি চলে যায় আমাদের কাছে থাকবে 1,29,000। ঠিক আছে না শিক্ষার্থী? এখন দেখো এখানে এটাও পজিটিভ এবং এই দফাটা হচ্ছে নেগেটিভ। তাহলে দেখো এই দফা দুইটা যোগ করব, যোগ করে যে ফিগারটা থাকবে সেখান থেকে এই 50,000 টাকাটা বাদ দিলে আমরা যে ফিগারটা পাবো তার নাম হবে কি? সমন্বিত ক্রয়। তাহলে আমরা এটা যোগ করি, যোগ করে বাদ দিলে যেটা হয় 1,19,000।
তাহলে আমরা সমন্বিত ক্রয় পেয়ে গেলাম। শিক্ষার্থীরা আমি আবার একটু রিভিউ করছি, একটু সবাই একটু দেখো। আমাদের যদিও প্রশ্ন বলা হচ্ছে যে সমস্ত দফা র্যায় মিলে আসবে না তা নির্ণয় করো, সেটা করার আগে আমরা খটা কেন করছি, সে খটা যদি আমরা তৈরি করতে পারলে আমাদের পয়ের অ্যান্সারটা হয়ে যাবে। তো একটু এখন এখানে একটু সমস্যাটা হচ্ছে সমন্বিত ক্রয় হিসাবভুক্ত করে র্যামিলে তৈরি করতে হবে, অর্থাৎ আমাকে আগে র্যামিলে করতে গেলে আগে সমন্বিত ক্রয়টা তৈরি করতে হবে। তাহলে সমন্বিত ক্রয়টা তৈরি করতে গেলে আমরা গত ক্লাসে শিখিয়েছিলাম সমন্বিত ক্রয় করার কতগুলো দফা আছে, যেমন প্রারম্ভিক মজুত পণ্য থাকবে, তার সাথে যদি নিট ক্রয় থাকে সেটা যোগ হবে, সেখান থেকে সমাপনী মজুত পণ্য থাকলে সেটা বাদ যাবে। তাহলে দেখো প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে 40,000 টাকা, তার সাথে নিট ক্রয় আমরা যেটা বলেছি কিছুক্ষণ আগে ক্রয় থাকলে ক্রয়ের সাথে যোগ ক্রয় 1,40,000 টাকা ছিল, তার সাথে আন্তঃপরিবহন যে কথা, ক্রয় পরিবহন একই কথা, তাহলে সেটা যোগ হবে 1,000 টাকা, যোগ করলে 1,41,000 টাকা। সেখান থেকে বহি ফেরত বাদ যাবে। বহি ফেরত বলতে বোঝাই আমরা কিছুক্ষণ আগে বলেছি ক্রয় ফেরতকে বহি ফেরত বলা হয়। তাহলে 1,41,000 টাকা থেকে 12,000 টাকা চলে গেলে দেখা যাচ্ছে এখানে 1,29,000 টাকা আছে। 1,40,000 এবং 1,29,000 টাকা যোগ করলে দেখা যাবে 1,69,000 টাকা হয়। সেখান থেকে যদি আমি 50,000 টাকা বাদ দিই তাহলে 1,19,000 টাকা। এটাই হচ্ছে সমন্বিত ক্রয়। তাহলে আমরা এখন খতে চলে যাচ্ছি, আমরা এখন র্যামিলে চলে যাচ্ছি সরাসরি। তাহলে আমরা ওখানে যেহেতু সমন্বিত ক্রয় পেয়েছি, আমরা 1 নম্বরে সমন্বিত ক্রয়টা লিখে ফেলি। $1,19,000। এরপরে দেখো শিক্ষার্থীরা এখানে দেয়া আছে 10% প্রদেয় বিল। তাহলে 10% প্রদেয় বিল বলতে বোঝাই সাধারণত আমরা প্রদেয় বিল বলতে বোঝাই চলতি দায়কে বোঝাই, কিন্তু এখানে যেহেতু পার্সেন্টেজ দেয়া আছে, যদি পার্সেন্টেজ দেয়া থাকে সেটা অবশ্যই দীর্ঘমেয়াদী দায় হবে। কি বলেছি, যদি শুধু প্রদেয় বিল থাকলে আমরা সেটাকে আমরা চলতি দায় হিসেবে বিবেচনা করি, কিন্তু যদি পার্সেন্টেজ দেয়া থাকে সেটাকে আমরা দীর্ঘমেয়াদী দায় হিসেবে বিবেচনা করব। তাহলে আমি কিছুক্ষণ আগে বলেছি যে কোনো দায় হলে সেটা র্যামিলের ক্রেডিট পাশে বসবে। তাহলে দেখো 2 নম্বর দফা 10% প্রদেয় বিল, 10% প্রদেয় বিল সেটা হচ্ছে 10,000 টাকা, সেটা ক্রেডিট পাশে বসবে। একটু দেখো 2 নাম্বার হচ্ছে 10% প্রদেয় বিল 10,000 টাকা। তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে কিন্তু পার্সেন্টেজ যদি দেয়া থাকে তাহলে নিশ্চয়ই সুদ বের করতে হবে, কিন্তু র্যামিলে কোনো সুদ বের করার প্রয়োজন নেই। এরপরে দেখো প্রদত্ত লভ্যাংশ। আমরা সাধারণত জানি যে লভ্যাংশ হলো আমার জন্য আয়, কিন্তু প্রদত্ত বলতে বোঝাই আমি লভ্যাংশটা আমি দিয়েছি, তাহলে আমি দিলে সেটা আমার জন্য খরচ। খরচ হলে আমরা বলেছি সেটা র্যামিলের ডেবিট পাশে বসবে। তাহলে দেখো 3 নাম্বার প্রদত্ত লভ্যাংশ 2,000 টাকা, সেটা ডেবিট পাশে বসবে। এরপরে দেখো শিক্ষার্থীরা দোস্তরি, এটা হয়তো অনেকের কাছে নতুন হতে পারে। দোস্তরিত্ব কমিশন, কমিশনকে দোস্তরি বলা হয়। তাহলে কমিশন, এখানে একটু প্রশ্ন তোমাদের থাকতে পারে যে কমিশনটা কি প্রাপ্ত কমিশন নাকি প্রদত্ত কমিশন, বা দোস্তরিটা কি প্রাপ্ত দোস্তরি নাকি প্রদত্ত দোস্তরি। তাহলে এখানে যেহেতু কোনো কিছু উল্লেখ করা নাই, তাহলে আমরা জানি যে যদি কিছু উল্লেখ না থাকে সেটা আমরা খরচ হিসেবে বিবেচনা করব। তাহলে খরচ হিসেবে যদি বিবেচনা করি, এইটাকে আমরা প্রদত্ত দোস্তরি হিসেবে বিবেচনা করতে পারবো। অর্থাৎ প্রদত্ত দোস্তরি হলে সেটা আমার জন্য খরচ, খরচ হলে সেটা র্যামিলের ডেবিট পাশে বসবে। তাহলে আমরা এখন লিখছি দোস্তরি। দোস্তরি হচ্ছে 500 টাকা। এরপরে দেখো শিক্ষার্থীরা অনাদায়ী লগ্নির সুদ। লগ্নির সুদ হয়তো অনেকের কাছে নতুন বিষয় হতে পারে।
আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। লগ্নি হচ্ছে মূলত বিনিয়োগ, বিনিয়োগকে অপর একটা নাম, সেটা হচ্ছে লগ্নি। তাহলে লগ্নি সুদ আর বিনিয়োগ হচ্ছে আমার জন্য আয়। কিন্তু এখানে অনাদায়ী থাকার কারণ, অনাদায়ী অর্থাৎ আমি এখনো আমার আয়টা অর্জিত হয়েছে কিন্তু এখন আমি পাইনি, আমার হাতে পাইনি, তাহলে এটা আমার বকেয়া আছে। তাহলে আয় বকেয়া থাকলে সেটাকে আমরা বকেয়া না লিখে আমরা কি লিখি? অনাদায়ী লিখি। তাহলে অনাদায়ী লগ্নি সুদ যে কথা, বকেয়া লগ্নি সুদ একই কথা। তাহলে সেটা আমার জন্য সম্পদ। কারণ কেন সম্পদ? আমার আয়টা অর্জিত হয়েছে কিন্তু সেটা আমি এখনো পাইনি, পাবো, প্রাপ্য, সেজন্য। তাহলে সেটা যদি আমার জন্য আয় প্রাপ্য হয় সেটা আমরা সম্পত্তি হিসেবে বিবেচনা করি। তাহলে সম্পদ হলে সেটা রেমিলের ডেবিট পাশে বসবে। তাহলে আমরা লিখবো এখানে অনাদায়ী লগ্নির সুদ। তাহলে অনাদায়ী লগ্নি সুদ যেহেতু এটা আমার জন্য সম্পদ, সম্পদ হলে আমরা জানি যে ডেবিট পাশে বসবে। এরপরে দেখো জীবন বীমা প্রিমিয়াম। জীবন বীমা প্রিমিয়াম শুধু আমরা গত ক্লাসেও বলেছি শিক্ষার্থীরা, শুধু যদি প্রিমিয়াম বা বীমা প্রিমিয়াম থাকে সেটাকে আমরা খরচ হিসেবে বিবেচনা করব। কিন্তু জীবন বীমা থাকলে সেটা হচ্ছে মূলত লাইফ ইন্স্যুরেন্স। যদি আমরা ইংলিশে যদি বলি তাহলে ব্যবসার কোনো জীবন থাকে না, থাকলে তাহলে ব্যক্তির জীবন থাকে। তাহলে এখানে জীবন বীমা প্রিমিয়াম বলতে বোঝাবে তাহলে নিশ্চয়ই এটা মালিকেরই বীমা। তাহলে মালিকের যদি বীমা হয় আমরা জানি যে মালিকের ব্যক্তিগত যে কোনো খরচকে আমরা উত্তোলন হিসেবে বিবেচনা করি। তাহলে উত্তোলন যদি হয় আমরা গত ক্লাসে শিখেছিলাম উত্তোলন হলে সেটা রেমিলের ডেবিট পাশে বসবে। তাহলে এখানেও ঠিক একইভাবে এটা ডেবিট পাশে বসবে। তাহলে আমরা এখানে লিখব কি? জীবন বীমা প্রিমিয়াম। সেটা হচ্ছে এটা যেহেতু উত্তোলন হলে মূলধনের বিপরীত পাশেই বসবে, সেজন্য এখানে ডেবিট পাশে বসবে। এরপরে দেখো শিক্ষার্থীরা নগদ তহবিল 1/1/2019 সাল, টাকা হচ্ছে 20,000। তাহলে আমরা জানি যে 1/1/19 অর্থাৎ এটা হিসাবকালের শুরুতে 1 জানুয়ারি 2019 সাল। যেহেতু আমার অঙ্কটা শেষ হচ্ছে 31 ডিসেম্বর 2019, সেটা কিভাবে আমরা বুঝতে পেরেছি? কোনো দেয়া আছে 31/12/2019। তাহলে বুঝতে হবে যে নিশ্চয়ই আমার অঙ্কটা 1/1/2019 শুরু হয়েছিল এবং 31/12/2019 অঙ্কটা শেষ হয়েছিল। সেই সূত্র মোতাবেক আমরা বলতে পারি নগদ তহবিলটা আমাদের জন্য প্রারম্ভিক সম্পদ। তাহলে প্রারম্ভিক সম্পদ হলাম সেটা রেমিলে আসবে না। তাহলে আমরা কয়ের একটা অ্যানসার পেয়ে গেছি। আমরা জাস্ট এটা বোঝার জন্য আমরা একটা ক্লু দিচ্ছি। কয়ের প্রথম একটা দফা পেয়ে গেলাম। এরপরে দেখো সুনাম। সুনাম হচ্ছে আমার জন্য স্থায়ী সম্পদ। তাহলে স্থায়ী সম্পদ যদি হয় তাহলে আমরা এখানে এটা রেমিলের ডেবিট পাশে বসবে, কারণ আমরা জানি যে সম্পদ হলে ডেবিট। তাহলে সুনাম দেয়া আছে এখানে 30,000 টাকা। এরপরে দেখো শিক্ষার্থীরা পণ্য ক্রয় 1,40,000 টাকা। পণ্য ক্রয়টা আমার জন্য খরচ, কিন্তু আমরা অঙ্ক করার শুরুতে আমরা এখানে একটা সমন্বিত ক্রয় বের করে ফেলেছি এবং সেই সমন্বিত ক্রয় যে টাকাটা পেয়েছি, যে যেটা পেয়েছি সেটা ঠিক আমরা রেমিলে বসিয়ে ফেলেছি। সেহেতু এই পণ্য ক্রয়টা হিসাব তো হবে না, অর্থাৎ এখানে আসবে না। এরপরে দেখো শিক্ষার্থীরা ব্যবসায়িক চিহ্ন। ব্যবসায়িক চিহ্ন যে কথা ট্রেডমার্ক, আমরা নিশ্চয়ই নাম শুনেছি, ট্রেডমার্ক একই কথা। এটাও আমার জন্য সম্পদ। সম্পদ হলে আমরা জানি যে রেমিলের ডেবিট পাশে বসবে। ব্যবসায়িক চিহ্ন, এটাকে যদি আমি ইংলিশে বলি সেটাকে বলা হয় ট্রেডমার্ক। তাহলে যেহেতু এটা সম্পদ হলে আমরা জানি যে সেটা রেমিলের ডেবিট পাশে বসবে। এরপরে দেখো শিক্ষার্থীরা প্রাঙ্গণ উন্নয়ন। প্রাঙ্গণ উন্নয়ন, ভূমি উন্নয়ন, এরকম যদি কোনো কথা থাকে সেটা আমার জন্য স্থায়ী সম্পদ হিসেবে আমরা বিবেচনা করব। কি বলেছি? যদি প্রাঙ্গণ উন্নয়ন অথবা ভূমি উন্নয়ন থাকে সেটা আমার জন্য স্থায়ী সম্পদ, এবং স্থায়ী সম্পদ হলে সেটা রেমিলের ডেবিট পাশে বসবে। তাহলে আমরা এখন সেটা প্রয়োগ করি।
9 নাম্বার প্রাঙ্গণ উন্নয়ন। তাহলে প্রাঙ্গণ উন্নয়ন হচ্ছে 20,000 টাকা, যেহেতু এটা আমার জন্য সম্পদ সেহেতু আমরা সেটা রেয়ার মিলে ডেবিট পাশে বসাবো। এরপরে দেখো শিক্ষার্থীরা খুচরা যন্ত্রপাতি, আমরা নিশ্চয়ই এর আগে শুধু যন্ত্রপাতির নাম শুনেছি, আবার কিছু কিছু প্রতিষ্ঠান হয়তো তাদের ব্যবসা পরিচালনার জন্য খুচরা যন্ত্রাংশ দরকার হয়। তাহলে এই খুচরা যন্ত্রাংশটা হচ্ছে চলতি সম্পদ, এবং সেটা যেহেতু সম্পদ তাহলে আমরা সেটা রেয়ার মিলে ডেবিট পাশে বসাবো। তাহলে আমরা লিখছি খুচরা যন্ত্রপাতি, সেটা হচ্ছে যেহেতু এটা আমার জন্য সম্পদ তাহলে হলে আমি সেটা রেয়ার মিলে ডেবিট পাশে বসালাম। এরপরে দেখো শিক্ষার্থীরা নগদ দেয়া আছে, তারিখ হচ্ছে 31/12/2019 সাল এবং টাকার পরিমাণ হচ্ছে 50,000 টাকা। তাহলে এখানে বলা যায় এটা একটা প্রারম্ভিক নাকি সমাপনী নগদ উদ্বৃত্ত। তাহলে আমরা জানি যে হিসাবকালের শেষে যে নগদটা থেকে যায়, যে উদ্বৃত্তটা থেকে যায় সেটাই হচ্ছে সমাপনী উদ্বৃত্ত। তাহলে যেহেতু এখানে 31/12/2019 দেয়া আছে, তাহলে আমাকে বুঝে নিতে হবে এটা হচ্ছে সমাপনী নগদ উদ্বৃত্ত, এবং এই সমাপনী নগদ উদ্বৃত্তটা অবশ্যই রেয়ার মিলে আসবে, এবং এটা যেহেতু সম্পদ তাহলে সেটা ডেবিট পাশে বসবে। তাহলে আমরা লিখছি নগদ। আমাদের প্রশ্ন নগদের সমাপনী নগদের টাকা দেওয়া আছে 50,000 টাকা, যেহেতু এটা আমার জন্য সম্পদ সেজন্য এটা ডেবিটে বসবে রেয়ার মিলে। এরপরে দেখো শিক্ষার্থীরা মজুদ পণ্য, আমরা কিছুক্ষণ আগে মজুদ পণ্যটা নিয়ে আলোচনা করেছিলাম। 1/1/2019 সাল টাকা হচ্ছে 40,000 টাকা। যেহেতু আমরা সেটা সম্মানিত ক্রয়তে অলরেডি একবার অন্তর্ভুক্ত করে ফেলেছি, তাহলে আমাকে আর দ্বিতীয়বার অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই। আর যদি সম্মানিত ক্রয়টা যদি আমি রেয়ার মিলে অন্তর্ভুক্ত না করতাম, তাহলে এটা আমাদের যেহেতু খরচ সেটা রেয়ার মিলে ডেবিট পাশে বসতো। এটা যেটা আমার জন্য খরচ, তখন সেটা রেয়ার মিলে ডেবিট পাশে বসতো। কিন্তু এখন সম্মানিত ক্রয়টা প্রয়োগ করার কারণে, এখানে বসানোর কারণে এই দফাটা এখানে আর বসানোর দরকার নেই। এরপরে দেখো আগাম গ্রহণ, হয়তো অনেক শিক্ষার্থীর কাছে এটা নতুন শব্দ মনে হতে পারে। আগাম গ্রহণ যে কথা, ঋণ গ্রহণ একই কথা, অর্থাৎ এটা ঋণ গ্রহণ করেছে। তাহলে আমি যদি কারো কাছ থেকে যদি ঋণ গ্রহণ করে থাকি সেটা আমার জন্য দায়, তাহলে দায় হলে আমরা সেটা রেয়ার মিলের ক্রেডিট পাশে লিখব। তাহলে একটু দেখো শিক্ষার্থীরা, তাহলে আমরা আগাম গ্রহণ করেছি, আগাম গ্রহণ আর ঋণ গ্রহণ একই কথা। তাহলে এটা যেহেতু আমার জন্য দায় হলে সেটা ক্রেডিট পাশে বসবে। তাহলে আমরা কি শিখলাম শিক্ষার্থী? এখন যদি প্রশ্ন যদি আগাম থাকে, আগাম গ্রহণ যে কথা, ঋণ গ্রহণ একই কথা। এরপরে যাচ্ছে শিক্ষার্থীরা মজুদ পণ্য 31/12/2019 50,000 টাকা। তাহলে ডেফিনেটলি আমরা এটা বলতে পারি এটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য। কেন? এটা হিসাবকালের শেষে নির্ণয় করা হয়েছে। আমরা জানি যে সাধারণত সমাপনী মজুদ পণ্য রেয়ার মিলে অন্তর্ভুক্ত হয় না, তবে দুইটা কারণ অন্তর্ভুক্ত হতে পারে। দুইটা কারণটা হচ্ছে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। একটা হচ্ছে যদি প্রশ্নে যদি সমন্বিত ক্রয়টা রেয়ার মিলে অন্তর্ভুক্ত থাকে, তাহলে সেই ক্ষেত্রে সমাপনী মজুদ পণ্য অবশ্যই রেয়ার মিলে আসবে। আরেকটা হচ্ছে যদি বিক্রিত পণ্যের ব্যয়টাও রেয়ার মিলে যদি অন্তর্ভুক্ত থাকে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সমাপনী মজুদ পণ্য আমাদের রেয়ার মিলে অন্তর্ভুক্ত হবে। তাহলে যেহেতু আমাদের এই প্রশ্নটা দেখো সমন্বিত ক্রয় অলরেডি অন্তর্ভুক্ত আছে, তাহলে সেহেতু আমাকে অবশ্যই মজুদ পণ্যটা রেয়ার মিলে অন্তর্ভুক্ত করতে হবে। তোমাদের সুবিধার্থে আমি আরেকটু ক্লিয়ার করতে চাই, আমরা যে সমন্বিত ক্রয় বের করেছিলাম সেখানে তোমরা নিশ্চয়ই জানো প্রারম্ভিক মজুদ পণ্য ছিল, নেট ক্রয় ছিল, সেখান থেকে আমরা সমাপনী মজুদ পণ্য বাদ দিয়েছি। ওখানে সমন্বিত ক্রয় থেকে যেহেতু সমাপনী মজুদ পণ্য বাদ দিয়েছি, সেজন্য এখন সমাপনী মজুদ পণ্যটা হিসাবভুক্ত করতে হবে। তাহলে সেটা আমরা হিসাবভুক্ত করছি। এখন সমাপনী মজুদ পণ্য আমার জন্য চলতি সম্পদ। তাহলে চলতি সম্পদ যদি হয়, সেটা আমরা জানি যে সম্পদ হলে রেয়ার মিলে ডেবিট পাশে বসবে। তাহলে দেখো মজুদ পণ্য 50,000 টাকা, সেটা
রেয়া মিলের ডেবিট পাশে বসছে। এরপর দেখো শিক্ষার্থী তোমরা প্রারম্ভিক মনিহারি ৮০০০ টাকা। তাহলে প্রারম্ভিক মনিহারি বলতে বোঝায় আমার হিসাবকালের শুরুতে যে মনিহারিটা আমার কাছে উদ্বৃত্ত ছিল বা জমা ছিল সেটাকে বলা হয় প্রারম্ভিক মনিহারি। তাহলে প্রারম্ভিক মনিহারির যে কথা, প্রারম্ভিক মজুদ পণ্য একই কথা অনেকটা। তাহলে এটা যেহেতু এটা আমাদের খরচ হলে সেটা ডেবিট পাশে বসবে। তাহলে আমরা সেটা এখানে নিয়ে আসছি। তাহলে প্রারম্ভিক মনিহারি আমার জন্য যেহেতু খরচ হলে সেটা রেয়া মিলের ডেবিট পাশে বসবে। এরপরে দেখো শিক্ষার্থীরা তোমরা বহি ফেরত, সেটা আমরা অলরেডি সমন্বিত ক্রয় যখন বের করেছিলাম সেখান থেকে বাদ দিয়েছিলাম। তোমরা নিশ্চয় দেখো সমন্বিত ক্রয় যখন বের করেছিলাম সেখান থেকে বাদ দিয়েছিলাম, সেহেতু এই দফাটা আর এখানে হিসাবভুক্ত করার প্রয়োজন নেই। এরপরে দেখো সম্ভাব্য দায়। এই বিষয়টা তোমাদের জন্য একটা নতুন বিষয়। সম্ভাব্য দায় হচ্ছে আমার দায়টা আমি এখনো নিশ্চিত নয়, হতে পারে, তাহলে সেজন্য এটা রেয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, তবে আমাকে এটা নোট দিতে হবে এটার জন্য। তাহলে সম্ভাব্য দায় আমরা কি বুঝলাম, রেয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। তাহলে আমরা কয়ের আরেকটা অ্যানসার পেয়ে গেলাম। তাহলে সম্ভাব্য দায় রেয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, সেটার জন্য আমরা একটা ক দিয়ে এটাকে চিহ্নিত করলাম। তাহলে শিক্ষার্থী আমরা কি শিখলাম, যদি সম্ভাব্য দায় থাকে রেয়া মিলে সেটা কখনো অন্তর্ভুক্ত হবে না। এরপরে দেখো বিক্রয় হচ্ছে আমার জন্য আয় যেহেতু সেটা রেয়া মিলের ক্রেডিট পাশে বসবে। আমরা জানি যে আয় হলে রেয়া মিলের ক্রেডিট। তাহলে একটু দেখো বিক্রয় 2,10,000, যেহেতু সেটা আমার জন্য আয় হলে সেটা রেয়া মিলের ক্রেডিট পাশে বসবে। ওকে, এরপরে দেখো শিক্ষার্থীরা, এরপরে দেয়া আছে আন্তঃফেরত। আমরা আন্তঃফেরত বলতে বোঝাই সাধারণত বিক্রয় ফেরতকে আন্তঃফেরত বলে, অর্থাৎ আন্তঃফেরতের অপর নাম হচ্ছে বিক্রয় ফেরত। তাহলে বিক্রয় ফেরত হলে আমরা সাধারণত বিক্রয় থেকে বাদ দিই। তাহলে বিক্রয় ফেরত থেকে বাদ দেওয়ার যে কথা, বিক্রয় যেহেতু ক্রেডিট আছে তাহলে আমাকে আন্তঃফেরতটা ডেবিট পাশে লিখতে হবে। তাহলে আমরা যেহেতু এটা কনফ্রেন্টেড সেজন্য আমরা লিখছি আন্তঃফেরত অর্থ শিক্ষার্থীরা আমি আবার বলছি এটা হচ্ছে বিক্রয় ফেরত হলে আমরা সাধারণত বিক্রয় থেকে বাদ দিই। তাহলে বিক্রয় যেহেতু ক্রেডিট আছে তার বিপরীত পাশে এটা বসবে। তাহলে বহি ফেরত, এখানে আন্তঃফেরত আছে 7,000 টাকা। তাহলে যেহেতু এটা কন্ট্রা এন্ট্রি অর্থাৎ বিপরীত, সেহেতু এটা ডেবিট পাশে বসবে। এরপরে দেখো শিক্ষার্থীরা প্রদেয় ভাড়া। আমরা সাধারণত যদি ভাড়া থাকে সেটা আমার জন্য খরচ হয়, কিন্তু প্রদেয় থাকলে প্রদেয় যে কথা বকেয়া একই কথা, অর্থাৎ প্রদেয় যে কথা বকেয়া একই কথা। তাহলে বকেয়া ভাড়া হলে সেটা আমার জন্য দায়, চলতি দায় হলে সেটা আমার জন্য চলতি দায়। তাহলে চলতি দায় হলে সেটা আমার রেয়া মিলের ক্রেডিট পাশে বসবে। তাহলে দেখো শিক্ষার্থীরা প্রদেয় ভাড়া, তাহলে প্রদেয় ভাড়া যেহেতু আমার জন্য দায় সেহেতু সেটা ক্রেডিট পাশে বসবে। এরপরে দেখো শিক্ষার্থীরা তোমরা কুরিন, খুবই একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। কুরিন নিয়ে অনেকে আসলে কনফিউশন হয়ে যায়। কুরিন বিষয়টা কি? কুরিনের অনেক নাম রয়েছে। কুরিন, অনাদায়ী পাওনা, অনাদায়ী দেনা, সন্দেহজনক দেনা, অর্থাৎ যে নামই আমি ডাকি না কেন এটা একটা বিষয়, সেটা হচ্ছে কুরিন। তাহলে কুরিন কি জিনিসটা আমি একটু তোমাদের বোঝার জন্য আমি আবার একটু ডিসক্রাইব করছি। সেটা হচ্ছে যে ধরো আমি একজন দেনাদারকে 10,000 টাকা পণ্য বিক্রি করেছি এবং সে বলেছে আমাকে 10 দিন পরে টাকাটা সে আমাকে দিবে। এখন 10 দিন পরে যখন আমি টাকাটা তার কাছ থেকে নিতে গেলাম, দেখা যাচ্ছে তার ব্যবসাটা ক্ষতিগ্রস্ত হয়েছে বা কোনো দুর্ঘটনায় সে পতিত হয়েছে। সে বলছে আমি তোমাকে এত টাকা দিতে পারছি না, তোমাকে আমি 9,000 টাকা দিব। তা আমি নিজেও গেলাম যে আসলে তার ব্যবসাটা কি ক্ষতিগ্রস্ত হয়েছে বা যে কোনো দুর্ঘটনার কারণে তার ব্যবসাটা ক্ষতিগ্রস্ত, তখন আমি তার থেকে
ওই 9,000 টাকা নিয়ে আসলাম, তাহলে 1,000 টাকা আমি পাচ্ছি না, ওই 1,000 টাকাটাই হচ্ছে এখানে কুড়ি। অর্থাৎ দেনাদার থেকে আমি যে টাকাটা পাইনি, যেটা আমার ক্ষতি হয়ে গেছে, সেটাই হচ্ছে আমার জন্য কুড়ি। তাহলে আমরা কি বলেছি, কুড়ি, অনাদায়ী পাওনা, সন্দেহজনক দেনা পাওনা একই কথা। তাহলে এটা যেহেতু আমার জন্য ক্ষতি হলে আমরা জানি যে সেটা রেমিলে ডেবিট পাশে বসবে, তাহলে আমরা সেটা এখানে রেমিলে ডেবিট পাশে বসাবো। তাহলে দেখো কুড়ি, এটা যেহেতু আমার জন্য ক্ষতি, তাহলে সেটা ডেবিট পাশে বসবে। তাহলে আমি আবার একটু তোমাদের ডিসপ্লে করি। কুড়ি হচ্ছে মূলত দেনাদার কাছ থেকে সম্ভাব্য যে টাকা পাওয়ার আমি আশা করি সেখান থেকে যে টাকাটা আমি কম পাবো সেটাকে বলা হবে কুড়ি, বা অনাদায়ী পাওনা, বা অনাদায়ী দেনা, বা সন্দেহজনক পাওনা, বা সন্দেহজনক দেনা। এরপরে দেখো অনাদায়ী পাওনা আদায়। তাহলে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম দেনাদার থেকে যে টাকাটা আমি পাবো না নিশ্চিত, সে টাকাটাকে বলা হয় অনাদায়ী পাওনা। অনেক সময় কিছু দেনাদার অপ্রত্যাশিতভাবে কিছু টাকা পাওয়া যেতে পারে, তাহলে পেয়ে গেলে সেটাকে এখানে বলা হচ্ছে অনাদায়ী পাওনা আদায়। এটাকে আমরা অপ্রত্যাশিত আয় হিসেবে বিবেচনা করব। এই আয়টাকে আমরা অপ্রত্যাশিত আয় হিসেবে বিবেচনা করব। তাহলে সেহেতু দেখো অনাদায়ী পাওনা আদায় যদি হয় সেটা আমার জন্য অপ্রত্যাশিত আয়। অপ্রত্যাশিত যদি আয় হয় সেটা রেমিলের ক্রেডিট পাশে বসবে। তাহলে একটু দেখো তোমরা, অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা আদায়। তাহলে অনাদায়ী পাওনা আদায় যেহেতু আমার জন্য অপ্রত্যাশিত আয়, তাহলে সেটা আয় হলে আমরা জানি যে সেটা ক্রেডিট পাশে বসবে। এরপরে দেখো শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা, কপিরাইট। কপিরাইট এটাও আমার জন্য সম্পদ। সম্পদ হলে সেটা আমরা ডেবিট পাশে লিখব। কপিরাইট যেহেতু এটা আমার জন্য সম্পদ, সেটা আমি রেমিলের ডেবিট পাশে লিখব। এরপরে দেখো শিক্ষার্থীরা, বিলম্বিত বিজ্ঞাপন দেয়া আছে এখানে 6,000 টাকা। তাহলে বিলম্বিত বিজ্ঞাপন, আমরা সাধারণত বিজ্ঞাপন জানি, বিলম্বিত বিজ্ঞাপন যে কথা, অগ্রিম বিজ্ঞাপন একই কথা, কিন্তু এখানে আমরা এটাকে আমরা চলতি সম্পত্তি হিসেবে বিবেচনা করতে পারবো না। এটাকে আমরা গত ক্লাসে হিসাব বলেছিলাম তোমাদেরকে, এটাকে বলা হয় ভুয়া সম্পদ, অর্থাৎ এটাকে অসমন্বিতকৃত ব্যয়ও বলা হয়। এই বিলম্বিত বিজ্ঞাপনকে আমরা কি মনে করবো, সবসময় ভুয়া সম্পদ হিসেবে বিবেচনা করবো। আসলে মূলত আমার জন্য সম্পদ নয়, তবে আমরা সেটাকে সম্পদ হিসেবে বিবেচনা করি। যেহেতু এটা ভুয়া সম্পদ, সেহেতু সেটা রেমিলের ডেবিট পাশে বসবে। তাহলে দেখো বিলম্বিত বিজ্ঞাপন, যেহেতু এটা আমার জন্য ভুয়া সম্পদ, সেহেতু সেটা রেমিলের ডেবিট পাশে বসবে। একটু দেখো, যেহেতু আমাদের এখানে অনেক সময় অঙ্ক করার সময় পৃষ্ঠা শেষ হয়ে যেতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা করবো কি, ডেবিট পাশে যত টাকা থাকবে সেটা যোগ করবো, ক্রেডিট পাশে যত টাকা থাকবে সেটা যোগ করে পরবর্তী পৃষ্ঠায় নিয়ে আসবো। তাহলে আমরা একটু যাচ্ছি, প্রিয় শিক্ষার্থীরা, আমরা শেষ ছিলাম এই বিলম্বিত বিজ্ঞাপন। তাহলে বিলম্বিত বিজ্ঞাপনটা আমার জন্য ভুয়া সম্পদ ছিল, বিধে আমরা সেটা রেমিলের ডেবিট পাশে বসিয়েছিলাম। এরপরে দেখো সাধারণ সঞ্চিতি। তাহলে সাধারণ সঞ্চিতি এটা হচ্ছে মালিকানা সত্ত্ব, অর্থাৎ এটা হচ্ছে মূলত মুনাফা থেকে কিছু অংশ বা কিছু টাকা আমি ভবিষ্যতের জন্য রেখে দেব। এই টাকাকে বলা হয় এখানে সাধারণ সঞ্চিতি, অর্থাৎ মুনাফা থেকে একটা অংশ বা একটা সঞ্চিতি একটা তহবিল তৈরি করা হয়। তাহলে সাধারণ সঞ্চিতি যেহেতু আমার জন্য মালিকানা সত্ত্ব হলো রেমিলের ক্রেডিট পাশে বসবে। তাহলে দেখো শিক্ষার্থীরা, সাধারণ সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি যেহেতু সেটা মালিকানা সত্ত্ব হলে সেটা ক্রেডিট পাশে বসবে। এরপরে দেখো ইমারত। ইমারত মানে বিল্ডিং, তাহলে এটা আমার জন্য স্থায়ী সম্পদ।
স্থায়ী সম্পদ হলে সেটা আমাদের জন্য সম্পদ হলে ডেবিটে বসবে। ইমারত 25,000 টাকা, যেহেতু আমাদের জন্য এটা স্থায়ী সম্পদ সেজন্য সেটা ডেবিট পাশে বসবে। এরপরে দেখো শিক্ষার্থীরা, সমাপনী মণিহারি, যেহেতু এখানে প্রারম্ভিক মণিহারি অন্তর্ভুক্ত হয়েছে সেহেতু এখানে সমাপনী মণিহারি অন্তর্ভুক্ত হবে না। তাহলে এটাও আমরা কয়ের একটা উত্তর পেয়ে গেলাম যে কোন কোন দফাগুলো র্যামিলে অন্তর্ভুক্ত হবে না। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, পুস্তক ঋণ আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম এই পুস্তক ঋণ নিয়ে। পুস্তক ঋণের আর তিনটা নাম রয়েছে, সেটা হচ্ছে দেনাদার, বিক্রয় খতিয়ানের জের, অথবা আমরা যেটাকে বলি প্রাপ্য হিসাব। তাহলে পুস্তক ঋণ, দেনাদার, বিক্রয় খতিয়ানের জের বা প্রাপ্য হিসাব তাহলে একই কথা। তাহলে যেহেতু এটা আমাদের চলতি সম্পদ সেহেতু সেটা র্যামিলের ডেবিট পাশে বসবে। পুস্তক ঋণ। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, ক্রয় খতিয়ানের জের, অর্থাৎ ক্রয় খতিয়ানের জের আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। এটার তিনটা নাম রয়েছে, ক্রয় খতিয়ানের জের, পাওনাদার বা প্রদেয় হিসাব, একই কথা। যেহেতু এটা আমার জন্য চলতে দায় হলে সেটা র্যামিলের ক্রেডিট পাশে বসবে। তাহলে আমরা ক্রয় খতিয়ানের জের, যেহেতু আমার জন্য চলতে দেয় সেহেতু সেটি র্যামিলের ক্রেডিট পাশে বসবে। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, লগ্নি যে কথা, বিনিয়োগ একই কথা। তাহলে বিনিয়োগ হলে এটা আমার জন্য সম্পদ হলে এটা র্যামিলের ডেবিট পাশে বসবে। লগ্নি 10,000 টাকা। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আয়কর হচ্ছে মূলত উত্তোলন। তাহলে আমরা উত্তোলন হলে সাধারণত মূলধন থেকে বাদ দিই। তাহলে মূলধন যেহেতু মালিকানা সত্ত্ব, ওখান থেকে বাদ দিলে আমার মূলধনটা কমে যাবে, অর্থাৎ মালিকানা সত্ত্বটা কমে যাওয়ার কারণে সেটা আমরা ডেবিট পাশে লিখব। এটা মূলত উত্তোলন। এরপরে দেখো মণিহারি ক্রয়। তাহলে মণিহারি ক্রয়টা আমার জন্য খরচ বিদায় সেটা র্যামিলের ডেবিট পাশে বসবে। তাহলে মণিহারি ক্রয় হচ্ছে আমার প্রশ্ন দেয়া আছে 5,000 টাকা দেয়া আছে। এরপর হচ্ছে প্রাপ্য কমিশন। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, প্রাপ্য আমি আগে বলেছি প্রাপ্য হচ্ছে যে আমি যা পাবো। তাহলে প্রাপ্য কমিশন প্রাপ্য মানে আমি কমিশন টাকা পাবো। তাহলে এটা আমার জন্য আয়, বকেয়া হলে সেটা আমার জন্য সম্পদ। তাহলে সম্পদ হলে এটা র্যামিলের ডেবিট পাশে বসবে। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, চালানি কারবারের মুনাফা, এটাও আমার জন্য আয়। তাহলে আয় হলে সেটা, যেহেতু আয় সেটা র্যামিলের ক্রেডিট পাশে বসবে। চালানি কারবারের মুনাফা। চালানি কারবারের মুনাফা 2,000 টাকা। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রদত্ত ঋণ। এখানে একটু তোমাদের আমি একটু প্রস্তুত চাই, সেটা হচ্ছে প্রদত্ত ঋণ। ঋণটা আমি নিতেও পারি, দিতেও পারি। যদি আমি ঋণটা নিয়ে থাকি তাহলে সেটা আমার জন্য দায়, আর যদি আমি কাউকে দিয়ে থাকি সেটা আমার জন্য বিনিয়োগ। অর্থাৎ ঋণটা আমি পেতেও পারি, আমি কাউকে দিতেও পারি। তাহলে এখানে দেখা যাচ্ছে প্রদত্ত ঋণ, অর্থাৎ আমি কাউকে ঋণ দিয়েছি, তাহলে নিশ্চয়ই আমার বিনিয়োগ। তাহলে বিনিয়োগ হলে সেটা আমার জন্য সম্পদ। তাহলে সম্পদ হলে সেটা আমার র্যামিলের ডেবিট পাশে বসবে। প্রদত্ত ঋণ এটা আমার জন্য সম্পদ বিদায় সেটা আমরা র্যামিলের ডেবিট পাশে লিখব। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আন্তঃপরিবহন অর্থাৎ ক্রয় পরিবহন, যেহেতু সেটা আমরা সম্মিলিত ক্রয় বের করার সময় সেখানে ব্যবহার করে ফেলেছি এবং সম্মিলিত ক্রয়টা আমার র্যামিলে অন্তর্ভুক্ত হয়েছে, সেহেতু এই দফাটা র্যামিলে না আনলে চলবে। এরপরে দেখো প্রাপ্ত বাট্টা, অর্থাৎ আমি
পার্টটা প্রাপ্ত হয়েছে, তাহলে প্রাপ্ত যে কোনো দফা থাকলে সেটা আমার জন্য আয়। আয় হলে সেটা রেমিডের ক্রেডিট পাশে বসবে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রাপ্ত প্রাপ্ত কথাটা থাকলেই সেটা আমার জন্য আয়, এটা মনে রাখবা। সেটা প্রাপ্ত কমিশন হতে পারে, সেটা প্রাপ্ত বাট্টা হতে পারে, সেটা প্রাপ্ত ভাড়া হতে পারে, অর্থাৎ প্রাপ্ত কথাটা থাকলেই মনে করবা সেটা আমার জন্য আয়। আয় হলে সেটা রেমিডের ক্রেডিট পাশে বসবে। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, অনুপার্জিত উপভাড়া। এখানে আমি একটু বিশ্লেষণ করতে চাই। ভাড়া হচ্ছে আমার জন্য খরচ, যদি উপভাড়া কথাটা থাকে একসাথে তাহলে এটা মনে করতে হবে এটা আমার জন্য আয়। আবার একটু বলি, শুধু ভাড়া থাকলে এটা আমার জন্য খরচ, কিন্তু উপভাড়া থাকলে সেটা আমার জন্য আয়। এখন এখানে বলা হচ্ছে অনুপার্জিত। অনুপার্জিত উপভাড়া যে কথা, অগ্রিম উপভাড়া একই কথা, অর্থাৎ আমি এখনো সেবাটা দিই নাই কিন্তু আমি ওই গ্রাহক থেকে টাকাটা অগ্রিম নিয়ে ফেলেছি, তাহলে সেটা আমার জন্য তাই। আমরা জানি যে অগ্রিম আয় হলে সবসময় দায়ী, তাহলে এটা আমার জন্য চলতে দায়ী। তাহলে চলতে দায়ী হওয়ার কারণে সেটা রেমিডের ক্রেডিট পাশে বসবে। তাহলে আমরা এখন সেটা বসাবো অনুপার্জিত আয়। অনুপার্জিত আয় যে কথা, অগ্রিম আয় একই কথা, তাহলে অনুপার্জিত উপভাড়া। অনুপার্জিত উপভাড়া হচ্ছে এখানে 2000 টাকা, সেটা আমরা বসালাম। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, কুরিন সঞ্চিতি। তাহলে আমরা কিছুক্ষণ আগে শিখেছি কুরিন হচ্ছে যে দেনাদার থেকে যে টাকাটা নিশ্চিতভাবে আমি পাবো না সেটাকে বলা হয় কুরিন। কিন্তু এই আমার যদি ব্যবসাটা করতে হয় দেনাদার থেকে প্রতিনিয়ত আমাকে অনেকের সাথে লেনদেন করতে হবে, সেহেতু আমাকে ভবিষ্যৎ এরকম ক্ষতির সম্মুখীন করার জন্য একটা তহবিল তৈরি করতে হয় বা একটা সঞ্চিতি তৈরি করতে হয়। ওই সঞ্চিতির নামটাই হচ্ছে কুরিন। অর্থাৎ এক কথায় বলতে গেলে কুরিনের কারণে আমার ব্যবসা প্রতিষ্ঠান যে ক্ষতিটা হবে তা পুষিয়ে দেওয়ার জন্য বা তার ক্ষতিটা উত্তরণ করার জন্য আমি যে সঞ্চিতি তৈরি করব সেটাকে বলা হয় কুরিন সঞ্চিতি। তাহলে এই কুরিন সঞ্চিতিটা এটা মূলত সম্পদের বিপরীত, অর্থাৎ সম্পদ অর্থাৎ দেনাদার থেকে এটা যেহেতু বাদ যায়, দেনাদার সম্পদ ডেবিট থাকে, তাহলে এটা ক্রেডিট পাশে বসবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো কুরিন সঞ্চিতি, তাহলে এটার আরো নাম আছে কুরিন সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি, সন্দেহজনক দেনা সঞ্চিতি, অর্থাৎ এটার অনেক নাম থাকতে পারে, কিন্তু বিষয় হচ্ছে একটি। এটা যেহেতু সম্পদ থেকে বাদ যায়, দেনাদার থেকে বাদ যায়, তাহলে দেনাদার ডেবিট, তাহলে এখান থেকে বাদ দিলে এটা ক্রেডিট পাশে বসবে। তাহলে এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করলে হয়তো বুঝতে পারবা আমাদের এই প্রশ্নে একটা মূল্যবান দফা আসে নাই, সেটা হচ্ছে হয়তো অনেকে খেয়াল করেছ মূলধন। এখন আমরা এখানে একটু যোগ করে দেখব, যোগ করে কত টাকা আসে একটু দেখব, এরপরে আমরা আসলে কত টাকা আমাদের পার্থক্য হয়েছে সেটা আমরা একটু খেয়াল করব। এক্সকিউজ মি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা একটু যোগ করে দেখছি কত টাকা হচ্ছে, দেখি। ভাইয়া কার এই ভাইয়া, এক্সকিউজ মি, এই ভাইয়া, এই ভাইয়া একটু একটু এক্সকিউজ মি, হ্যালো ভাইয়া, একটু একটু দেখো, আমরা অঙ্কের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তাহলে দেখো আমাদের ডেবিট পাশের পোস্টিং দেওয়া শেষ, ক্রেডিট পাশের পোস্টিংটা দেওয়া শেষ। এখন আমাদের কাজ হচ্ছে যোগ করা, দুই পাশ যদি মিলে যায় বুঝবো আমাদের অঙ্কটা ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখা যাচ্ছে ডেবিট পাশে যোগ করে দেখা যাচ্ছে আমাদের যোগফল হচ্ছে 4,27,000, আর ক্রেডিট পাশে যোগ করে দেখা যাচ্ছে যে আমাদের যোগফল হচ্ছে 2,58,200। তাহলে এখন যে পার্থক্যটা হয়েছে সেটাকে আমরা সাধারণত অনিশ্চিত হিসাব দিয়ে মিলিয়ে দিতে পারি, কিন্তু আমরা বলেছি যে আমাদের এই প্রশ্নে একটা মূল্যবান দফা বাদ পড়েছে, সেটা হচ্ছে মূলধন। তোমরা খেয়াল করলে দেখবা মূলধনটা আসে না, কারণ ব্যবসা প্রতিষ্ঠান যদি আমি পরিচালনা করতে গেলে অবশ্যই মূলধন লাগবে। তাহলে এইখানে যেহেতু আমার দেখা যাচ্ছে ডেবিটে হচ্ছে 4,27,500 এবং ক্রেডিট হচ্ছে 2,58,200, অর্থাৎ ডেবিট পাস হচ্ছে ক্রেডিট পাসটা ছোট, তাহলে আমাকে বুঝে নিতে হবে এই পার্থক্যটাই হচ্ছে মূলধন। তাহলে আমরা এখানে পার্থক্য পেলাম
1,68,800 টাকা। তাহলে সেটাকে আমরা মূলধন হিসেবে বিবেচনা করব। এটা যোগ করলে 4,27,000 ইউজ করে দিব, তাহলে এটা হচ্ছে মূলধন। আর যদি শিক্ষার্থী আমি আরেকটা বিষয়টা ক্লিয়ার করে দিতে চাই, যদি প্রশ্নে যদি মূলধন দেওয়া থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা যে পার্থক্য টাকা পেয়েছি সেটাকে আমরা অনুচ্ছেদ হিসাব দিয়ে মিলিয়ে দিতাম। তো এখন আমাদের ক্ষয়ের অ্যান্সার শেষ। তাহলে আমরা কথা বলছি কোন কোন দফাগুলো রেমিলে আসবে না। তাহলে আমরা পেলাম কি, প্রারম্ভিক নগদ পেলাম, সম্ভাব্য দায় পেলাম, তারপর হচ্ছে যে আমরা এখান থেকে আরেকটা দফা পেয়েছিলাম সমাপনী মণিহারি, 3টা দফা পেলাম। এরপরে গত বলা হচ্ছে দেখো চলতি মূলধন নির্ণয় করতে। তাহলে চলতি মূলধনের সূত্রটা হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তাহলে চলতি মূলধন বের করার সূত্রটা হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তাহলে একটু খেয়াল করে আমি এখান থেকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু মার্ক করে নিবে। চলতি সম্পদ এবং চলতি দায় যদি বের করতে পারলে এটার পার্থক্যটা হচ্ছে চলতি মূলধন। যেমন 10% প্রতিবেল, এটা দীর্ঘমেয়াদী, যদি পার্সেন্টেজ না থাকতো তখন আমরা সেটাকে চলতি মেয়াদী হিসেবে ধরতাম, কিন্তু যেহেতু পার্সেন্টেজ দেওয়া থাকে সেটাকে আমরা স্থায়ী দায় হিসেবে ধরবো। দেখো এখানে চলতি সম্পদ এবং চলতি দায় মধ্যে সুনাম স্থায়ী সম্পদ, ব্যবসায়িক চিহ্ন সেটাও স্থায়ী সম্পদ, প্রাঙ্গণ উন্নয়নের স্থায়ী সম্পদ, তুষার যন্ত্রপাতি সেটাকে আমরা চলতি সম্পদ হিসেবে বিবেচনা করতে পারি। তারপর নগদ সেটাও চলতি সম্পদ, আগাম গ্রহণ অর্থাৎ ঋণ গ্রহণ সেটা আমার জন্য চলতি দায়। এরপরে মজুদ পণ্য, যেহেতু আমার সমন্বিত ক্রয় অন্তর্ভুক্ত আছে তাহলে সেহেতু এখানে যে মজুদ পণ্যের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য। তাহলে সমাপনী মজুদ পণ্য সেটা চলতি সম্পদ। এরপরে প্রারম্ভিক মণিহারি আসবে না, বিক্রয়, আন্তঃফেরত, প্রদেয় ভাড়া হচ্ছে আমার জন্য চলতি দায়। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, কপিরাইট আমার স্থায়ী সম্পদ, বিলম্বিত বিজ্ঞাপন এটা হচ্ছে ভুয়া সম্পদ, এটা আমরা হিসাব করতে পারি, নাম করতে নোট দিতে হবে সেটার জন্য। এরপরে এখানে দেখা যাচ্ছে ইমারত, স্থায়ী সম্পদ, সাধারণ যদি মালিকানা তহবিল, পুস্তক ঋণ এটা আমার জন্য চলতি সম্পদ, ক্রয় ক্ষতিনের জের এটা চলতি দায়। লগ্নি বিনিয়োগ, এখানে যেহেতু পার্সেন্টেজ দেওয়া নেই সেটাকে আমরা স্বল্পমেয়াদী ধরা যাবে, দীর্ঘমেয়াদীও ধরা যাবে। তোমরা যদি এটা আমরা যদি স্থায়ী বা দীর্ঘমেয়াদী ধরি তাহলে আমরা এখানে হিসাবভুক্ত করবো না। আয়কর, মণিহারি ক্রয়, প্রাপ্য, কমিশন, আমরা বলেছি প্রাপ্য যে কোনো কিছু হলে সেটা চলতি সম্পদ হবে। এরপরে চালানি কারবারে প্রদত্ত ঋণ, এখানে যেহেতু কোনো পার্সেন্টেজ দেওয়া নেই সেটাকে আমরা চলতি সম্পদ হিসেবে বিবেচনা করব। তাহলে শিক্ষার্থী দেখো আমি এখানে বোর্ডে কিছু তথ্য মার্ক করে দিয়েছি, এই দফাগুলো আসবে, এই দফাগুলো তোমরা প্লাস মাইনাস করে প্লাস ওখান থেকে হচ্ছে সমাপনী মণিহারি যোগ করে আমরা চলতি সম্পদ এবং চলতি দায়ের পার্থক্যটা আমরা বের করতে পারবো। তোমরা বাসায় চেষ্টা করবা, এবং আর এখন যেহেতু লকডাউন চলছে সবাই বাসায় থাকবা, সবাই নিরাপদে থাকবা, তারপর তোমরা যে সময়টা পাচ্ছ সেটা লেখাপড়া ব্যয় করবা। তো তোমাদেরকে আবারও শুভকামনা জানিয়ে আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।